সকলকে শুভেচ্ছা। আমি জেনকে। আমি ডেইরি এনজেডের একজন সিনিয়র বিজ্ঞানী এবং এটি কার্বোহাইড্রেটের উপর একটি ফিডরাইট ভিডিও। এই ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট, একটি গরু কার্বোহাইড্রেট খেলে কি ঘটে এবং কিভাবে কার্বোহাইড্রেট গরুর উৎপাদন এবং কর্মক্ষমতার উপর প্রভাব ফেলে তা নিয়ে আলোচনা করব। তাহলে কার্বোহাইড্রেট কি? সমস্ত উদ্ভিদে কার্বোহাইড্রেট থাকে এবং এগুলো দুগ্ধবতী গরুর জন্য শক্তির প্রধান উৎস হিসাবে কাজ করে। পশুর খাদ্যে প্রধানত দুই ধরনের কার্বোহাইড্রেট পাওয়া যায়: অকাঠামোগত কার্বোহাইড্রেট, যার মধ্যে চিনি এবং শ্বেতসার থাকে, এবং কাঠামোগত কার্বোহাইড্রেট, যার মধ্যে সেলুলোজ এবং হেমিসেলুলোজ অন্তর্ভুক্ত। এই কার্বোহাইড্রেটগুলো সবই চিনির অণু দিয়ে গঠিত। এদের মধ্যে একমাত্র পার্থক্য হল রাসায়নিক বন্ধন, যা এদেরকে একসাথে যুক্ত করে। এগুলোকে লেগো তৈরির সাথে তুলনা করা যেতে পারে, যেখানে লেগোর প্রতিটি ব্লক হল সরল চিনি যা কার্বোহাইড্রেট তৈরি করে। চিনি, যেমনটি মোলাসেসে পাওয়া যায়, তা হল লেগো ব্লকের একটি স্তূপের মতো, যা কিছু চিনির অণু দিয়ে গঠিত এবং ব্যবহারের জন্য প্রস্তুত। এরপর শ্বেতসার, যা শস্যদানা এবং উদ্ভিজ্জ বর্জ্যে প্রচুর পরিমাণে থাকে, তা অনেকটা সহজভাবে জোড়া লাগানো লেগো ব্লকের মতো। ব্যবহারের আগে এগুলোকে আলাদা করতে হয়। সবশেষে গাঠনিক শর্করা, যেমন সেলুলোজ এবং হেমিসেলুলোজ, যা ভালো মানের চারণভূমিতে পাওয়া যায়, তা লেগো দিয়ে তৈরি আরও জটিল কাঠামোর মতো, যা ব্যবহারের আগে আলাদা করতে বিভিন্ন পদ্ধতির প্রয়োজন হয়। সৌভাগ্যবশত রুমেনের জীবাণুগুলো এই জটিল কাঠামোগুলোকে ভেঙে ফেলতে সক্ষম, যাতে শর্করার অণু বা লেগো ব্লকগুলো জীবাণু দ্বারা শক্তির জন্য ব্যবহৃত হতে পারে। তাহলে চলুন আরও বিস্তারিতভাবে দেখি, গরু যখন এই শর্করাগুলো খায় তখন কি ঘটে। যখন একটি গরু কোনো খাবার খায়, তা হোক চারণভূমির ঘাস বা দানাদার খাদ্য, সেই খাবারের শর্করাগুলো রুমেনে অণুজীব দ্বারা ভেঙে বা গাজন প্রক্রিয়ার মাধ্যমে সরল শর্করায় পরিণত হয়। এরপর অণুজীবগুলো এই সরল শর্করাকে শক্তির উৎস হিসাবে ব্যবহার করে এবং এই প্রক্রিয়ায় বর্জ্য পদার্থ তৈরি করে। এই বর্জ্য পদার্থগুলোর মধ্যে রয়েছে গ্যাস, তাপ এবং উদ্বায়ী ফ্যাটি অ্যাসিড। উদ্বায়ী ফ্যাটি অ্যাসিডগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্জ্য পদার্থ, কারণ এগুলো গরুকে শক্তি সরবরাহ করে এবং দুধের ফ্যাট এবং প্রোটিন উৎপাদনে প্রভাব ফেলে। শর্করা হজমের সময় তিনটি প্রধান উদ্বায়ী ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হয় এবং এগুলো হলো অ্যাসিটেট, প্রোপিওনেট এবং বিউটাইরিক অ্যাসিড, যা প্রায়শই অ্যাসিটেট, প্রোপিওনেট এবং বিউটাইরেট নামে পরিচিত। এই অ্যাসিডগুলোর প্রত্যেকের অনুপাত নির্ভর করে গরুটি কী ধরনের শর্করা খেয়েছে তার উপর এবং কিছুটা হলেও রুমেনের পরিবেশের উপর। যদি গরুটি চারণভূমি বা সাইলেজের মতো খড়জাতীয় খাবার বেশি পরিমাণে খায়, তবে এই খাবারগুলোতে উচ্চ মাত্রায় গাঠনিক শর্করা থাকে। এগুলো হলো সেলুলোজ এবং হেমিসেলুলোজ। যে অণুজীবগুলো এই গাঠনিক শর্করা হজম করে, তারা প্রচুর পরিমাণে অ্যাসিটেট তৈরি করে। অ্যাসিটেট রুমেনের প্রাচীর ভেদ করে শোষিত হয়, যকৃতে প্রবেশ করে এবং চর্বি সংশ্লেষণের জন্য একটি গাঠনিক উপাদান হিসাবে কাজ করে। এর ফলে দুগ্ধবতী গরুর স্তনগ্রন্থিতে দুধের ফ্যাট অথবা স্বাস্থ্যোন্নত গরুর অ্যাডিপোস টিস্যুতে শরীরের ফ্যাট তৈরি হয়। যেসব অণুজীব গাঠনিক শর্করা হজম করে, তারা খাদ্যে উচ্চমাত্রার চর্বি এবং রুমেনের অম্লীয় পরিবেশ বা কম পিএইচের প্রতি সংবেদনশীল। যদি গরুটি এমন খাবার খায় যাতে উচ্চমাত্রার অসম্পৃক্ত চর্বি থাকে, যেমন সূর্যমুখী তেল বা ক্যানোলা তেল, অথবা যদি চিনি ও শ্বেতসার সমৃদ্ধ খাবার খাওয়ার ফলে রুমেনের পিএইচ কমে যায় বা খুব বেশি অম্লীয় হয়ে পড়ে, তাহলে গাঠনিক শর্করা হজমকারী অণুজীবগুলোর বৃদ্ধির হার কমে যায় এবং অণুজীবগুলো নিজেরাই বিলুপ্ত হয়ে যেতে পারে। এই অণুজীবগুলোর হ্রাস বা বিলুপ্তি চারণভূমির মতো গাঠনিক শর্করা সমৃদ্ধ খাদ্যের হজমযোগ্যতা কমিয়ে দেয় এবং গরুর খাদ্যগ্রহণ ও কর্মক্ষমতাও হ্রাস করতে পারে। তত্ত্বগতভাবে গাঠনিক শর্করা শ্বেতসারের চেয়ে প্রায় 5 গুণ এবং চিনির চেয়ে প্রায় 100 গুণ ধীরে হজম হয়। তবে উন্নত মানের চারণভূমিতে প্রাপ্ত গাঠনিক শর্করা, সেলুলোজ এবং হেমিসেলুলোজ শ্বেতসারের মতোই প্রায় একই হারে হজম হয়। অন্যদিকে দুর্বল চারণভূমি ব্যবস্থাপনা বা শুষ্ক অবস্থার কারণে চারণভূমির মান খারাপ হলে সেখানে লিগনিন জমা হয়। যদিও লিগনিন কোনো কার্বোহাইড্রেট নয়, এটি গাঠনিক কার্বোহাইড্রেটের সাথে আবদ্ধ হয়ে সেগুলোকে অণুজীবদের জন্য কম সহজলভ্য করে এবং হজম করা কঠিন করে তোলে। এটা অনেকটা সুপার গ্লু দিয়ে লেগো ব্লক একসাথে জোড়া লাগানোর মতো। লিগনিনের পরিমাণ বেশি হলে কিছু গাঠনিক শর্করা হজম না হয়েই রুমেন পশুখাদ্যনালী অতিক্রম করে এবং গোবরের সাথে বেরিয়ে যায়। এবার দেখা যাক, যখন একটি গরু অকাঠামোগত কার্বোহাইড্রেট অর্থাৎ চিনি ও শ্বেতসার সমৃদ্ধ খাবার খায়। চিনি সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে মোলাসেস এবং ফডার বিট, আর শ্বেতসার সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে বার্লি, গম বা ভুট্টার মতো শস্যদানা। যে অণুজীবগুলো শ্বেতসার হজম করে, তারা গাঠনিক শর্করা হজমকারী অণুজীবগুলোর থেকে ভিন্ন। এরা প্রধানত তাদের বর্জ্য পদার্থ হিসাবে প্রোপিওনেট তৈরি করে।
এখন রুমেনে উৎপাদিত প্রোপিওনেট লিভারে পৌঁছায়, যেখানে এর বেশিরভাগই গ্লুকোজে রূপান্তরিত হয়। দুগ্ধবতী গাভীর জন্য গ্লুকোজ উৎপাদনের একমাত্র উৎস হল লিভার, যার চাহিদা তার অনেক বেশি থাকে, বিশেষ করে দুধ উৎপাদনের জন্য। একটি দুগ্ধদানকারী গাভীর ক্ষেত্রে লিভারে উৎপাদিত গ্লুকোজের একটি বড় অংশ স্তনগ্রন্থিতে পরিবাহিত হয়, যেখানে এটি ল্যাকটোজ তৈরিতে ব্যবহৃত হয়, যা দুধের পরিমাণ বৃদ্ধির প্রধান চালিকা শক্তি। আমরা আরও দেখতে পাই যে যদি উৎপাদিত গ্লুকোজের পরিমাণ বাড়ানো হয় তাহলে ইনসুলিনের পরিমাণও বাড়ে, এবং এর অন্যান্য কাজের পাশাপাশি এটি স্তনগ্রন্থিতে অ্যামিনো অ্যাসিড গ্রহণ এবং দুধের প্রোটিন উৎপাদন বৃদ্ধি করে। সুতরাং শ্বেতসার সমৃদ্ধ খাদ্য, যাতে শস্যদানা থাকে, তা দুধের পরিমাণ এবং দুধের প্রোটিন উভয়ই বৃদ্ধি করবে। উচ্চমাত্রায় শ্বেতসার গ্রহণ করলে ল্যাকটিক অ্যাসিডও তৈরি হতে পারে। প্রোপিওনেট এবং ল্যাকটিক অ্যাসিড রুমেনের পিএইচ বা অম্লতা কমিয়ে দেয়, যা পূর্বে উল্লেখিত হিসাবে কাঠামোগত কার্বোহাইড্রেট হজমকারী অণুজীবগুলোর জন্য ক্ষতিকর। অন্যদিকে যে অণুজীবগুলো শ্বেতসার হজম করে তারা রুমেনের কম পিএইচের প্রতি সংবেদনশীল নয়। ফলস্বরূপ খাদ্যে উচ্চমাত্রার শ্বেতসার, যেমন বার্লি বা শস্যদানা, খাওয়ানোর ফলে রুমেনে অণুজীবের সংখ্যা বৃদ্ধি পেতে পারে, যা রুমেনের পিএইচ ক্রমাগত কমিয়ে দেয়, এবং এর ফলে অবশেষে রুমেন অ্যাসিডোসিস হতে পারে। যদি কোনো কারণে কিছু শ্বেতসার রুমেনে হজম না হয়, তবে তা ক্ষুদ্রান্ত্রে চলে যায়, যেখানে দুগ্ধবতী গাভীর হজম ও শোষণের ক্ষমতা সীমিত থাকে। অতএব হজম না হওয়া শ্বেতসারের একটি ক্ষুদ্র অংশই ক্ষুদ্রান্ত থেকে শোষিত হয় এবং যকৃতে থাকা গ্লুকোজ পুলে যোগ হয়। বাকি অংশ হজম না হওয়া গাঠনিক শর্করার মতোই গোবরের সাথে বেরিয়ে যায়। পরিশেষে যে অণুজীবগুলো দ্রবণীয় শর্করা গাজন করে, যা মোলাসের মতো খাদ্যে উচ্চমাত্রায় থাকে, সেগুলো শ্বেতসার হজমকারী অণুজীবের মতোই। তবে এই খাদ্যগুলো সাধারণত দ্রুত হারে হজম হয় এবং রুমেনে অম্লতা বৃদ্ধির সমস্যা কম সৃষ্টি করে। শর্করার পরিপাকের ফলে প্রোপিওনেট এবং বিউটিরেট উৎপন্ন হয়। আমরা ইতোমধ্যেই প্রোপিওনেট নিয়ে আলোচনা করেছি। বিউটিরেট কিছুটা ভিন্ন। রুমেনের প্রাচীর ভেদ করে শোষিত হওয়ার সময় এটি বিটা হাইড্রক্সি বিউটিরেটে রূপান্তরিত হয় এবং তারপর যকৃতে চলে যায়। বিটা হাইড্রক্সি বিউটিরেট হল একটি কিটোন বডি, যা দুগ্ধবতী গাভী যখন নেতিবাচক শক্তি ভারসাম্যের অবস্থায় থাকে তখন শরীরের চর্বি সঞ্চালনের মাধ্যমেও তৈরি হতে পারে। দুগ্ধবতী গাভী এই কিটোনগুলোকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে। এগুলো স্তনগ্রন্থি ও অ্যাডিপোস টিস্যুতে ফ্যাটি অ্যাসিড সংশ্লেষণ এবং পেশি বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। সুতরাং সংক্ষেপে বলা যায়, কার্বোহাইড্রেট রুমেনে গাজন প্রক্রিয়ার মাধ্যমে একই সরল শর্করায় ভেঙে যায়, কিন্তু বিভিন্ন অণুজীব এই শর্করাগুলোকে তাদের বৃদ্ধির জন্য ব্যবহার করে এবং এর ফলে ভিন্ন ভিন্ন বর্জ্য পদার্থ বা ভিন্ন ভিন্ন উদ্বায়ী ফ্যাটি অ্যাসিড তৈরি করে। যদি গাভী এমন খাবার খায় যাতে গাঠনিক কার্বোহাইড্রেট বেশি থাকে, যেমন চারণভূমি বা সয়াবিনের খোসা, তাহলে অ্যাসিডেট হল প্রধান উদ্বায়ী ফ্যাটি অ্যাসিড যা উৎপন্ন হয় এবং এর ফলে দুধে চর্বি সংশ্লেষণ বৃদ্ধি পায়। খাদ্যে যদি স্টার্চের পরিমাণ বেশি থাকে, যেমন ভুট্টার দানা, তাহলে এর ফলে প্রোপিওনেটের পরিমাণ বাড়ে এবং ফলশ্রুতি দুধে প্রোটিন ও দুধের পরিমাণ বৃদ্ধি পায়। উচ্চমাত্রায় চিনি খাওয়ালে বিউটিরেটের উৎপাদন বাড়ে এবং ফলশ্রুতি দুধে ফ্যাটের পরিমাণ বৃদ্ধি পায়। যেসব খাদ্যে নন স্ট্রাকচারাল কার্বোহাইড্রেট অর্থাৎ স্টার্চ এবং চিনির পরিমাণ খুব বেশি থাকে, অথবা যদি এই খাবারগুলো খুব দ্রুত খাদ্যে যোগ করা হয়, তাহলে সেগুলো ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, যা রুমেনের পিএইচ কমিয়ে দিতে পারে এবং রুমেন অ্যাসিডোসিসের কারণ হতে পারে। সুতরাং এই ভিডিও শেষে আপনি 3 ধরনের কার্বোহাইড্রেটের নাম বলতে, গরু এগুলো খাওয়ার পর কী ঘটে তা বর্ণনা করতে এবং এগুলো গরুর উৎপাদন ও কর্মক্ষমতার উপর কিভাবে প্রভাব ফেলে তা বলতে সক্ষম হবেন।